12ই আগস্ট সল্টলেক স্টেডিয়ামে আল আরবি কুয়েতের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সামনে 90 মিনিট আর দরকার হলে 120 মিনিটের একটা পরীক্ষা। জিতলে ACL-2 গ্রুপ স্টেজ, আর হেরে গেলে কন্টিনেন্টাল জার্নি সেখানেই শেষ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো, এই ম্যাচের আগে ইস্ট বেঙ্গলের সবচেয়ে বড় চিন্তা ডিফেন্স নিয়ে। কারণ যে প্লেয়ারটাকে অ্যান্টনি লোপেস হাবাস বিশেষভাবে এনে ইস্ট বেঙ্গলের ব্যাকলাইনে লিডার বানাতে চেয়েছিলেন, নাচো মনসলভ, সেই নাচোই এখন ইনজারি কনসার্ন। আর এখানেই একটা অদ্ভুত দেজাভু তৈরি হচ্ছে। প্রতি বছর ইস্ট বেঙ্গল বড় একটা নাম নিয়ে আসে, তারপর সেই প্লেয়ারের ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠে, আর নাচো হচ্ছে সেটার নিউয়েস্ট এন্ট্রি। একজন ডিফেন্ডার যাকে আনা হয়েছিল ব্যাকলাইনকে স্টেবল করার জন্য, সেই প্লেয়ারটাই যদি সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টিনেন্টাল ম্যাচে আনঅ্যাভেলেবল থাকে, তাহলে কিন্তু হাওয়াসের পুরো ডিফেন্সিভ প্ল্যানটাই বদলে যেতে পারে। কিন্তু একটা জিনিস ইস্ট বেঙ্গলের পক্ষে আছে, এই ম্যাচটা কিন্তু কলকাতাতে, আর হোম ম্যাচে ক্রাউড ইস্ট বেঙ্গলের এক্সট্রা প্লেয়ার হতে পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আল আরবি কি সে প্রেশারটাকে সামলাতে পারবে? এবং আরও গুরুত্বপূর্ণ, যে নাচও না থাকলে ইস্ট বেঙ্গল কি এই আল আরবিকে আটকাতে পারবে? প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা কিন্তু কোনো ফার্স্ট লেগ সেকেন্ড লেগ ম্যাচ নয়। এখানে ইস্ট বেঙ্গলের হাতে ভুল শুধরানোর জন্য আরেকটা কোনো ম্যাচ নেই। AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি স্টেজে উইনার এক ম্যাচেই ঠিক হবে, এক্সট্রা টাইম, তারপর প্রয়োজন হলে পেনাল্টিজ। অর্থাৎ ম্যাচের শুরুতেই যদি ইস্ট বেঙ্গল আননেসেসারি অ্যাগ্রেসিভ হয়ে যায়, তার পানিশমেন্টের সুযোগ কিন্তু আল আরবি ইজিলি পেয়ে যাবে। আবার খুব বেশি কনজারভেটিভ গেলে নিজেদের যে হোম অ্যাডভান্টেজ সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্যই এই ব্যালেন্সটা রাখাই হচ্ছে অ্যান্টনি লোপেস হাবাসের কাছে সবচেয়ে বড় পরীক্ষা। শুরু করি কিছু পজিটিভ দিক দিয়ে। ইস্ট বেঙ্গলের কাছে একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে যে তারা নিজেদের ঘরের মাঠে খেলছে। যুব ভারতীর অ্যাটমসফিয়ার এই ধরনের কন্টিনেন্টাল নকআউট ম্যাচের জন্য কিন্তু পারফেক্ট। আর হাওয়াসের মতো কোচের কাছে হোম গেম মানে কিন্তু শুধু অ্যাটাকিং ফ্রিডম নয়, মানে অপোনেন্টের ওপর সাইকোলজিক্যাল প্রেশার তৈরি করা। আর হাবাস নিজেও এই ধরনের নকআউট সিচুয়েশনের সাথে খুব ভালোভাবে পরিচিত। তাই এই ম্যাচে প্রেশার সামলানোর ক্ষেত্রে ইস্ট বেঙ্গল একেবারে কিন্তু ইনএক্সপিরিয়েন্স দল নয়। তার উপরে নতুন বিদেশি রিক্রুটমেন্টে ইস্ট বেঙ্গল কিন্তু স্পষ্টতই একটা জিনিস করতে চেয়েছে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি বাড়ানো। ড্যানি রেমিরেস, ক্রিস ইকোনমিডিস, নাচো মনসলভ নামগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে হাবাস ACL এর কথা মাথায় রেখেই প্লেয়ারগুলোকে এনেছেন। কিন্তু এই পজিটিভ পিকচারের মধ্যে একটা বড় ক্র্যাক কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আচ্ছা, নাচো মনসলভকে ইস্ট বেঙ্গল কেন এনেছিল? প্রাক্তন ডিফেন্ডার লিডার কেভিন সিভিলের রিপ্লেসমেন্ট হিসাবে। একজন এক্সপিরিয়েন্স ডিফেন্ডার যে ব্যাকলাইনকে কমান্ড করবে, এরিয়াল ডুয়েল সামলাবে, সেট পিসে অ্যাডভান্টেজ দেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিফেন্সিভ স্ট্রাকচারকে স্টেবল করবে। ওর আগের কোচ কিভো ভিকোনা কিন্তু ওকে ফিজিক্যালি স্ট্রং, এরিয়ালি ক্যাপেবল এবং ড্রেসিং রুমে গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে বর্ণনা করেছিলেন। অর্থাৎ প্ল্যানটা কিন্তু পরিষ্কার ছিল। কিন্তু এখন যদি সেই প্ল্যানে সেন্ট্রাল ক্যারেক্টারই না থাকে, তাহলে পুরো ডিফেন্সিভ কেমিস্ট্রি পাল্টে যাবে। কিন্তু কারণ সেন্ট্রাল ব্যাক পেয়ারিং এমন একটা জিনিস যেখানে ইন্ডিভিজুয়াল কোয়ালিটির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। কে কখন স্টেপ আউট করবে, কে কভার করবে, ফুল ব্যাক উঠে গেলে কে স্পেস ফিল করবে, এই ছোট ছোট ডিটেলস কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে তৈরি হয়। আর ইস্ট বেঙ্গলের হাতে সিজন শুরু হওয়ার আগেই নতুন ডিফেন্সিভ ইউনিট নিয়ে এইটা ভাবার সময় খুব বেশি একটা কিন্তু নেই। আর এটাই হচ্ছে কনসার্ন। দেখো, ইস্ট বেঙ্গলের রিসেন্ট হিস্ট্রিতে একটা ফ্রাস্ট্রেটিং প্রবলেম রয়েছে, বড় ফরেন সাইনিং, বড় এক্সপেকটেশন, তারপর ফিটনেস ইস্যু। আর শেষে কি সাপোর্টাররা ভাবে প্লেয়ারটা কিন্তু ভালোই ছিল, আমরা যদি ওকে আরেকটু বেশি করে পেতে পারতাম। সাউল ক্রিসপো হচ্ছে তার সবচেয়ে অবভিয়াস এক্সাম্পল। এখানে নাচোকে সাউলের সাথে সরাসরি কম্পেয়ার করা কিন্তু ঠিক হবে না, কিন্তু ইস্ট বেঙ্গল সাপোর্টারের POV থেকে ইমোশনাল প্যাটার্নটা কিন্তু একই। তুমি একটা প্লেয়ারের সাইনিং নিয়ে এক্সাইটমেন্ট তৈরি করছো, খুব ভালো কথা। তারপর এরকম বিগ ম্যাচের আগে প্রশ্ন উঠছে যে সে আদৌ অ্যাভেলেবল তো? কারণ আল আরবি এমন দল নয় যাদের বিরুদ্ধে মেকশিফট ডিফেন্স নিয়ে তুমি নিশ্চিন্তে ফুটবল খেলতে পারবে। একটা ভুল কিন্তু ইস্ট বেঙ্গল কোনোভাবে করতে পারবে না, আল আরবিকে শুধু কুয়েত ক্লাব ভেবে আন্ডার এস্টিমেট করা। 2025-26 আল আরবি কুয়েত ক্রাউন প্রিন্স চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা কুয়েত SCকে 3-0 গোলে হারিয়েছিল এবং কম্পিটিশনে 10th টাইটেল তারা জিতে এসেছে। অর্থাৎ প্রেশার গেম খেলার অভিজ্ঞতা কিন্তু তাদের রয়েছে। আর স্কোয়াডে তাদের এমন কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু ইন্ডিভিজুয়াল মোমেন্টাম তৈরি করতে পারে। বিশেষ করে নাইজেরিয়ান উইঙ্গার আনায়ো ইউলা, সে লেফট উইং থেকে ডিরেক্ট রানিং, অ্যাক্সেলারেশন এবং 1v1 অ্যাবিলিটি দিয়ে সমস্যা তৈরি করতে পারে। 2026 আল আরবি তার কন্ট্রাক্ট কিন্তু 2029 পর্যন্ত বাড়িয়েছে, যা বোঝায় যে ক্লাব তার উপর কতটা বেশি করে ভরসা করছে। কিন্তু এখানেই একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, আল আরবি কিন্তু আনবিটেবল নয়, বরং তাদের রিসেন্ট প্রি সিজন রেজাল্ট কিন্তু ইস্ট বেঙ্গলকে একটা বড় ক্লু দিয়েছে। 6 আগস্ট স্প্যানিশ সাইড মালাগা তাদের 4-2 গোলে হারিয়েছে। মালাগা প্রথম থেকে কিন্তু রাইট সাইড দিয়ে কম্বিনেশন প্লে করে আল আরবিকে সমস্যা ফেলেছিল,
এবং দ্বিতীয়ার্ধে তাদের ডিফেন্সিভ স্ট্রাকচার আরও কয়েকবার ভেঙে যায়। আর ইস্টবেঙ্গলের জন্য এখানেই কিন্তু একটা বড় সুযোগ রয়েছে। ইস্টবেঙ্গলের লক্ষ্য হওয়া উচিত যে আরআরবিকে এমন একটা ম্যাচে টেনে আনা যেখানে তাদের ডিফেন্সিভ ট্রানজিশন টেস্ট করা যায়, বিশেষ করে ওয়াইড এরিয়াস। ইস্টবেঙ্গল যদি দ্রুত বল সার্কুলেশন করে আরআরবি এর ফুল ব্যাককে বাইরে টেনে আনতে পারে তাহলে তার পেছনে চ্যানেল দিয়ে কিন্তু অ্যাটাক করা সম্ভব। আর এখানে বিপিনের পেস, ইকোনমিডিসের মুভমেন্ট আর ড্যানি রেমেজের সেন্ট্রাল পকেটসের স্পেস কিন্তু তারা পেতে পারে। আর তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের সুযোগ তৈরি হতে পারে। তবে একটা শর্ত রয়েছে, বল হারানোর পর ইস্টবেঙ্গলকে ফাস্ট কিন্তু ক্লোজিং করতে হবে, কারণ অ্যাটাক করতে গিয়ে যদি মিডফিল্ড আর ডিফেন্সের মাঝখানে হিউজ গ্যাপ তৈরি হয় তাহলে ইউলার মতো প্লেয়ারের জন্য সেটাই হচ্ছে পারফেক্ট ইনভিটেশন। আর নাচো না থাকায় সেই ট্রানজিশন ডিফেন্ড করা কিন্তু আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আমার মনে হয় হাবাসের সামনে সবচেয়ে বড় ট্যাকটিক্যাল ডিসিশন হবে কতটা রিস্ক তিনি নেবেন, কারণ হোম ক্রাউড ন্যাচারালি চাইবে যে ইস্টবেঙ্গল যেন শুরু থেকেই আক্রমণ করুক। কিন্তু নকআউট ফুটবল সবসময় ইমোশন দিয়ে কিন্তু খেলা যায় না। প্রথম 15-20 মিনিটে ইস্টবেঙ্গলের প্রায়োরিটি হওয়া উচিত রিদেম তৈরি করা, আরআরবিকে দেখানো যে তোমরা এখানে এসে কিন্তু সহজে ম্যাচ জিতে যেতে পারবে না। হাই প্রেস করতে হলে সেটা কোঅর্ডিনেটেড ভাবে হতে হবে। একজন প্রেস করবে আর বাকি প্লেয়ার্সরা পিছনে দাঁড়িয়ে থাকবে, এইটা করলে কিন্তু চলবে না, কারণ আরআরবি প্রথম লাইন ভেঙে ফেললে ইস্টবেঙ্গলের মিডফিল্ডের পেছনে কিন্তু স্পেস তৈরি হতে পারে। সুতরাং প্রেস না হলে কম্প্যাক্ট ব্লক আর বল পেলে দ্রুত ট্রানজিশন, আর এই কন্ট্রোলড অ্যাগ্রেশনটা সম্ভবত সবচেয়ে সেফেস্ট অ্যাপ্রোচ। এইবার ইস্টবেঙ্গলের অ্যাটাকিং সাইড, এখানে আমার মনে হয় যে ওয়াইড এরিয়াজে সবচেয়ে বড় সুযোগ রয়েছে, কারণ আরআরবিকে যদি সেন্ট্রালি কমফোর্টেবল হতে দেওয়া হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কাজটা আরও কঠিন হয়ে যাবে। তাই তাদের ডিফেন্সকে হরিজন্টালি স্ট্রেচ করতে হবে। একদিকে উইঙ্গার, একদিকে ফুল ব্যাক ওভারল্যাপ করবে, তারপর অপোজিট সাইড থেকে কুইক সুইচ। এইভাবে আরআরবি এর ডিফেন্স লাইনের মাঝে গ্যাপ তৈরি করা কিন্তু সম্ভব। আর এখানেই ক্রিস ইকোনমিডিসের মতো প্লেয়ার গুরুত্বপূর্ণ হয়ে যায়। ওর কাজ কিন্তু শুধু টাচ লাইন ধরে দাঁড়িয়ে থাকা নয়, মাঝে ঢুকতে হবে, পজিশন পাল্টাতে হবে, ডিফেন্ডারকে ডিসিশন নিতে বাধ্য করতে হবে, এবং তার সাথে আরেকটা প্লেয়ার ম্যাচের ফ্লো পাল্টে দিতে পারেন, ড্যানি রেমেরেস। আরআরবি যদি তাদের ডিফেন্স লাইন আর মিডফিল্ডের মধ্যে সামান্য স্পেস দেয়, ড্যানি কিন্তু সেই জায়গাটা এক্সপ্লয়েট করতে পারে, কারণ সব অ্যাটাক উইং দিয়ে করতে হবে এমনটা তো নয়। ইস্টবেঙ্গল যদি ওয়াইড এরিয়া দিয়ে অপোনেন্টকে টেনে আনে তারপর সেন্ট্রালি ড্যানিকে বল দিতে পারে, সেখান থেকে কিন্তু ফাইনাল থার্ড কম্বিনেশন তৈরি হতে পারে। কিন্তু সেই আবার একই সমস্যা, ড্যানি যদি এগিয়ে যায় তার পিছনে কে সাপোর্টে থাকবে? এইখানে কিন্তু ট্যাকটিক্যাল ডিসিপ্লিন দরকার। ইস্টবেঙ্গলের অ্যাটাক যতই এক্সাইটিং হোক, নাচও না থাকার জন্য ডিফেন্সিভ কভারের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। লাস্ট আরেকটা জিনিস কিন্তু ইস্টবেঙ্গল আন্ডার এস্টিমেট করতে পারবে না, সেট পিসেস। এমন একটা ম্যাচে যেখানে দুই দলে রিস্ক নিতে চাইবে না, একটা কর্নার বা ফ্রি কিক পুরো ম্যাচের ভাগ্য কিন্তু পাল্টে দিতে পারে। আর হোম সাপোর্ট থাকলে সেট পিস প্রেশার কিন্তু আরও বাড়বে। তাই ইস্টবেঙ্গলের অ্যাটাকিং সেট পিসে শুধু টার্গেট ম্যানের দিকে ক্রস করলেই হবে না, সেকেন্ড বলের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। কারণ ফার্স্ট হেডার ক্লিয়ার হলেও বলটা যদি আবার ইস্টবেঙ্গলের কাছে ফিরে আসে তখন আরআরবির বক্সের মধ্যে কিন্তু প্যানিক তৈরি করা যেতে পারে। কিন্তু ডিফেন্সিভ সেট পিসে সেখানে কিন্তু কোনো রকমের এক্সপেরিমেন্ট চলবে না, নো ফ্রি হেডার্স। বিশেষ করে প্লেয়ার মার্কিংয়ে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে। আচ্ছা, এবার তোমরা বলো যে এই ম্যাচের স্কোর লাইন কি হতে পারে? কারণ এই ম্যাচটা এমন নয় যেখানে আরআরবি মাঠে নামার আগেই ইস্টবেঙ্গলের কোনো জেতার চান্সই নেই, বরং হোম অ্যাডভান্টেজ, ক্রাউড, হাবাসের নকআউট এক্সপিরিয়েন্স এবং ইন্ডিভিজুয়াল অ্যাটাকিং কোয়ালিটি সব মিলিয়ে ইস্টবেঙ্গলে যথেষ্ট ওয়েপন আছে, কিন্তু মার্জিন ফর এরার খুবই ছোট, বিশেষ করে ডিফেন্সে। নাচও না থাকায় অন্য ডিফেন্ডারদেরকে শুধু নিজেদের ইন্ডিভিজুয়াল ডুয়েল জিতলেও কিন্তু হবে না, পুরো ইউনিট হিসাবে ডিফেন্ড করতে হবে। একজনের মিস্টেক যেন আরেকজন কভার করতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে জয় নিয়ে ফেরত আসতেই পারে। যদি তোমাদের এই প্রিভিউ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে, এবং লাইক করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই তোমরা প্রেডিক্ট করো কমেন্টে যে এই ম্যাচের স্কোর লাইন কি হতে পারে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।